হ্যালো এভরিওয়ান, দিস ক্লাস ইজ ফর ফোর্থ সেম ব্যাচ। গোস্টের কালকে আমরা 1-2 সামারিটা শেষ করেছিলাম এবং লাস্টের যে পোর্শনটা আমরা করেছিলাম কালকের ক্লাসে, সেখান থেকে কিন্তু আমাদের প্রায় 8খানা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন বা কোয়েশ্চেন্স কিন্তু আছে। সেগুলো খুব মন দিয়ে দেখবি। আমি জাস্ট একবার রিপিট করে দিচ্ছি যাতে করে বুঝতে সুবিধা হয়। যেমন কালকে শুরুতেই সবচেয়ে ইম্পর্ট্যান্ট লাইন যেটা দেখেছিলাম, যে হোয়াট আই থিঙ্ক ইজ দ্যাট ইউ আর অ্যান্ড অলওয়েজ রিমেন এ বিগ বেবি। ভেরি ইম্পর্ট্যান্ট লাইন। এটা কে বলছে, কাকে বলছে, কেন তাকে বিগ বেবি মনে করে, বিগ বেবি বলতে এখানে কী বলতে চাইছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজ বিগ বেবি হিয়ার, এই সমস্ত কোয়েশ্চেন্সগুলো কিন্তু মাথায় রাখতে হবে। সবচেয়ে প্রথম কথা, কনটেক্সটটাকে মাথায় রাখতে হবে, কে কাকে বলছে, কোন প্রসঙ্গে বলছে। এই লাইনটা আটার করছে মিসেস অ্যালভিং ইন কোর্স অফ আর কনভারসেশন অ্যালং উইথ প্যাস্টার ম্যান্ডার্স। মনে আছে নিশ্চয়ই? প্যাস্টার ম্যান্ডার্স সেই অতীতের কথা যখন টেনে আনছে, মিসেস অ্যালভিংয়ের, ক্যাপ্টেন অ্যালভিংয়ের সাথে বিয়ে হওয়ার 1 বছর পরে যখন ইনহিউম্যান টর্চার, ইনহিউম্যান যে প্রবলেম ফেস করলো কনজুগাল লাইফে মিসেস অ্যালভিং, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য মিসেস অ্যালভিং প্যাস্টার ম্যান্ডার্সের কাছে চলে গিয়েছিল। কিন্তু প্যাস্টার ম্যান্ডার্স যেহেতু একজন মরাল পারসন, যেহেতু একজন রিলিজিয়াস পারসন, তিনি কিন্তু মিসেস অ্যালভিংকে গ্রহণ না করে তাকে তার হাজব্যান্ডের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। প্যাস্টার ম্যান্ডার্স যখন জিজ্ঞেস করছে যে তোমার কি মনে হয় আমি ভুল করেছিলাম, এই প্রসঙ্গে কথাটা ডাইরেক্ট উত্তর না দিয়ে একটুখানি অ্যালিগরিক্যাল মিনিং সহকারে মিস্টার ম্যান্ডার্সকে মিসেস অ্যালভিং বলেছিল যে আমি যেটা মনে করি সেটা হচ্ছে তুমি চিরকালই একটা বিগ বেবি থেকে যাবে। নিশ্চয়ই মনে আছে বিগ বেবি কেন? বিগ বেবি বলা হচ্ছে কোন সেন্সে? বিগ বেবি মানে এখানে ইম্যাচিওর, মানে ফিজিক্যালি তুমি বড় হয়েছো, বাট মেন্টালি, নেচারের দিক থেকে, অ্যাটিটিউডের দিক থেকে তুমি এখনও কিন্তু বেবির মতন আছো, চাইল্ডিশ অ্যাবসলিউটলি। এবং এটা বলার আরও একটা কারণ ছিল। তার কারণটা হচ্ছে জেকব অ্যাংস্ট্যান্ড জোয়ানা অ্যাংস্ট্যান্ডকে বিয়ে করেছিল কিন্তু বিকজ অফ হিজ গ্রিড। কিন্তু যখন প্যাস্টার ম্যান্ডার্স তাকে কোয়েশ্চেন করছে, জেকব অ্যাংস্ট্যান্ড অত্যন্ত কানিংলি, ইন এ ভেরি উইকেড ম্যানার, সে কিন্তু ভুল বোঝাচ্ছে যে না আমি জেনে করিনি, এবং সেই কথাটা কিন্তু খুব ইজিলি প্যাস্টার ম্যান্ডার্স বিশ্বাসও করে নিচ্ছে। এবং এই কারণেই কিন্তু মিসেস অ্যালভিং প্যাস্টার ম্যান্ডার্সকে কিন্তু বিগ বেবি বলেছেন। কারণ যারা বাচ্চারা হয় তাদের খুব সহজে বোকা বানানো যায়, খুব সহজে তাকে ভুলিয়ে দেওয়া যায়, সত্যটা তাদের কাছ থেকে লুকিয়ে রাখা যায়। যেহেতু প্যাস্টার ম্যান্ডার্সকে ইজিলি বোকা বানালো জেকব অ্যাংস্ট্যান্ড, তার সামনে প্রিটেন্ড করলো পুরো ব্যাপারটা, এবং সেটা ধরার ক্ষমতাও যেহেতু প্যাস্টার ম্যান্ডার্সে হলো না, সেই কারণে তাই কিন্তু বিগ বেবি বলছে। মাথায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা প্রথম পেয়েছিলাম আমরা। দ্বিতীয় লাইন যেটা পেয়েছিলাম কালকে, আরেকটা ইম্পর্টেন্ট লাইন, দ্য সিনস অফ দ্য ফাদার্স ভিজিটেড অন দ্য চিলড্রেন। এটাও সেই একই কথা। কে বলেছিল নিশ্চয়ই মনে আছে? প্যারিসের একজন ডক্টর, এটা ওসওয়াল্ড অ্যালভিংকে বলেছিল। ওসওয়াল্ড অ্যালভিং ওয়াজ suffering because of a terrible sexually transmitted disease that is syphilis, and প্যারিসের ডাক্তার তাকে বলেছিল যে এই রোগটা হচ্ছে বাবার কাছ থেকে তুমি ইনহেরিট করেছো। বাবার যে অন্যায়, বাবার যে সিন, সেই সিনের যে প্রভাব, সেই সিনের যে ফলাফল, সেটা তোমাকে ভুগতে হচ্ছে। ক্লিয়ার হচ্ছে? এটা সেকেন্ড লাইন দেখেছিলাম কালকে আমরা। থার্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা কালকের ক্লাসে আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে কেন ওসওয়াল্ড অ্যালভিং ডাক্তারের সঙ্গে সহমত পোষণ করেনি। কেন ওসওয়াল্ড অ্যালভিং মানতে রাজি ছিল না যে তার বাবার করা অন্যায়গুলো, তার বাবার করা পাপের কারণে তাকে ভুগতে হচ্ছে, বা বাবার কাছ থেকে সে এই রোগটা ইনহেরিট করেছে, এটা মানতে রাজি হলো না কেন ওসওয়াল্ড অ্যালভিং? নিশ্চয় মনে আছে দুটো রিজন ছিল। ফার্স্ট রিজন, যেটা ভেরি পাওয়ারফুল রিজন, সেটা হচ্ছে চিরকাল যখন থেকে প্যারিসে পড়াশোনা করেছে ওসওয়াল্ড অ্যালভিং, মা যখনই তাকে চিঠি লিখেছে, তার চিঠির মধ্যে কিন্তু মা বারবার বাবাকে একজন আইডিয়াল ফিগার রূপে কিন্তু দেখিয়ে গেছে, বাবাকে কিন্তু একজন পারফেক্ট পারসন রূপে দেখিয়ে গেছে। ফলত ছোট থেকে তার মনের মধ্যে একটা বদ্ধমূল ধারণা তৈরি হয়েছে যে হিজ ফাদার ওয়াজ ভেরি মরাল, হিজ ফাদার ওয়াজ এ ভেরি অ্যাবসলিউটলি পারফেক্ট পারসন, পারফেক্ট একজন পারসন। তার পক্ষে এইরকম ইমরাল লাইফ লিড করা সম্ভবপর নয়। সুতরাং ডাক্তারের এই মন্তব্য ভুল, এটা তার প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ, সে নিজে একবার ইমমরাল রিলেশনশিপে যেহেতু জড়িয়ে পড়েছিল, সেহেতু তার ধারণা সেই ইমমরাল সেক্সুয়াল রিলেশনশিপের কারণেই কিন্তু তার এই রোগ, তার এই যন্ত্রণা, তার এই সমস্যা। সেই কারণে সে ডাক্তারের সঙ্গে সহমত পোষণ করেনি এবং মানতে চায়নি যে বাবার কারণে তাকে ভুগতে হচ্ছে। ক্লিয়ার হচ্ছে? মা কেন ভুল চিঠি লিখতো, মা কেন মিথ্যে লিখতো, সেটা আমরা পাবো অ্যাক্ট 3-তে আজকে। ফোর্থ যেটা দেখেছিলাম কালকে, দেখবি আবার ইম্পর্টেন্ট লাইন দেখেছিলাম, আই কান্ট গো অন বেয়ারিং দিস অ্যাগনি অফ মাইন্ড অ্যালোন। আই কান্ট গো অন বেয়ারিং দিস অ্যাগনি অফ মাইন্ড অ্যালোন। কে বলেছিল? ওসওয়াল্ড অ্যালভিং। অ্যাগনি অফ মাইন্ড মানে কি? মনের যন্ত্রণা, এই অসুস্থতা, তারপরে এই গ্লুমি অ্যাটমসফিয়ার, তার সঙ্গে হচ্ছে তার যে ফ্যাটিগ, ক্লান্তি, এই সমস্ত যে মেন্টাল অ্যাগনি,
সেটা একা একা আমার পক্ষে সহ্য করা সম্ভবপর নয়। অ্যান্ড হি নিডেড রেজিনা ইন হিজ লাইফ, রেজিনাকে তার লাইফে চেয়েছিল। এবং তারপরে ফিফথ লাইন দেখেছিলাম গতকালের ক্লাসে আমরা, দ্য জয় অফ লাইফ, ভেরি ইম্পর্টেন্ট লাইন, জয় অফ লাইফ। ওসওয়াল্ড অ্যালভিংয়ের মতে রেজিনা ইনস্ট্যান্ট হতে তার জীবনে দ্য সোর্স অফ জয়, রেজিনা ইনস্ট্যান্ট হতে তার জীবনে দ্য অরিজিন অফ জয়। রেজিনার সঙ্গে থাকা মানে তার জীবন জয়াস হবে, এই ধারণা তার কিন্তু বদ্ধমূল ছিল। এবং এটা নিয়ে মিসেস অ্যালভিংয়ের কী মতামত সেটা আজকের ক্লাসে আমরা দেখব। বারবার কিন্তু ওই জয় যখন কথাটা শুনলো ছেলের কাছ থেকে, তাকে কিন্তু মারাত্মকভাবে প্রভাবিত করলো এই লাইনটা। তার নিজের জীবনের সঙ্গে যেন মিল খুঁজে পাচ্ছে সে তার সন্তানের এই কথার সঙ্গে। সেটা কোন দিক থেকে মিল সেটা আজকের ক্লাসে আমরা দেখব। সিক্স যেটা আমরা পেয়েছিলাম গতকালের ক্লাসে, প্ল্যান অফ ওসওয়াল্ড। কী ছিল প্ল্যান নিশ্চয়ই মনে আছে, রেজিনাকে নিয়ে সে প্যারিসে ফিরে যাবে এবং সেখানে রেজিনার সঙ্গে সে লাইফ লিড করবে। সেভেন্থ কোয়েশ্চেন দেখেছিলাম আমরা কালকে, যেটা কনফ্লিক্ট বিটুইন ওসওয়াল্ড অ্যান্ড ম্যান্ডার্স। ওসওয়াল্ড ডেসপারেট ছিল রেজিনাকে প্যারিসে নিয়ে গিয়ে লাইফ লিড করতে। অন দ্য আদার হ্যান্ড প্যাস্টার ম্যান্ডার্স যেহেতু পুরো ব্যাপারটা জানে, পুরো সিক্রেটটা জানে, ওসওয়াল্ডের সঙ্গে রেজিনার সম্পর্কটা কি সেটা যেহেতু তার জানা আছে, সে কোনো মতেই কিন্তু এটা অ্যালাউ করবে না এবং সে ডেসপারেট যে রেজিনাকে তার বাবার কাছে, জেকব এংস্টানের কাছে ফিরিয়ে দেওয়া হোক। এই 7-8টা কোয়েশ্চেন কিন্তু আমরা কালকের ক্লাসে দেখেছিলাম। হোপফুলি এখান থেকে কোনো প্রবলেম নেই। যেটা করব, আজকে আমরা অ্যাক্ট 3টা শুরু করব, কালকের মধ্যে আমরা অ্যাক্ট 3 সামারিটা শেষ করব। অ্যান্ড দেন তারপরে 2-3টে ক্লাস কিন্তু আমরা এখান থেকে যত রকমের থিম্যাটিক কোয়েশ্চেন, যত লাইনের কোয়েশ্চেন হয়, হার্ডলি 40-45 কোয়েশ্চেন্স হবে। এখান থেকে 3খানা কোয়েশ্চেন আমাদের ফাইনালে পড়বে। সুতরাং তার জন্য আমার 30-35টা কোয়েশ্চেন করতে কোনো অসুবিধা থাকার কথা নয়, যেন ওর বাইরে কিছু না হয়। ইভেন টেক্সট থেকেও আমরা কিন্তু লাইন ডিসকাস করব, লাইন কিন্তু অ্যানালাইজ করব। সুতরাং সেই কোয়েশ্চেন অ্যান্সারগুলো শোনার আগে, সেই কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাশনগুলো করার আগে ভালো করে কিন্তু গল্পটা, তথ্যগুলো যেন সম্বন্ধে যেন ক্লিয়ার আইডিয়া থাকে। নাও লেট আস কাম টু দ্য থার্ড অ্যাক্ট। খুব মন দিয়ে শুনবি। দিস মানে দ্য থার্ড অ্যাক্ট অলসো টেক্স প্লেস ইন মিসেস অ্যালভিংস হাউস। মানে দ্য ফার্স্ট অ্যাক্ট, দ্য সেকেন্ড অ্যাক্ট অ্যান্ড দ্য থার্ড অ্যাক্ট, তিনটেই কিন্তু সেটিংটা যদি আমরা বলি একই জায়গায় মঞ্চস্থ হচ্ছে, দ্য হাউস হোল্ড অফ দ্য অ্যালভিং ফ্যামিলি। মানে যেটা আমরা ইউনিটি অফ প্লেস বলি, মানে দ্য ফার্স্ট অ্যাক্ট, দ্য সেকেন্ড অ্যাক্ট অ্যান্ড থার্ড অ্যাক্ট, এক কথায় পুরো নাটকটা কিন্তু একই জায়গায় মঞ্চস্থ হচ্ছে, দ্য হাউস হোল্ড অফ দ্য অ্যালভিং ফ্যামিলি। ক্লিয়ার হচ্ছে? দেখো, দিস অলসো টেক্স প্লেস ইন মিসেস অ্যালভিংস হাউস, দ্যাট ইজ দ্য থার্ড অ্যাক্ট অলসো টেক্স প্লেস ইন দ্য হাউস অফ দ্য অ্যালভিং ফ্যামিলি। ইট ইজ নাইট টাইম নাও। নাইট আন্ডারলাইন করে রাখবি, কোয়েশ্চেনের জন্য নয়। ট্র্যাজেডি তো এইটা, তাহলে ট্র্যাজেডি মানে একটা স্যাড অ্যাটমসফিয়ার, একটা ট্র্যাজিক অ্যাটমসফিয়ার গোটা নাটক জুড়ে থাকবে। এবং ট্র্যাজিক অ্যাটমসফিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা অঙ্গ হচ্ছে কিন্তু অন্ধকার পরিবেশ, গ্লুমি অ্যাটমসফিয়ার, নাইটলি অ্যাটমসফিয়ার, যেটা কালকে আমরা আলোচনা করেছি অলরেডি। ম্যাকবেথের কথা আমরা আলোচনা করেছিলাম, যেহেতু ম্যাকবেথ একটা ভয়ঙ্কর ট্র্যাজেডি, সেহেতু দেখি ম্যাকবেথের বেশিরভাগ অ্যাকশনসগুলো কিন্তু রাত্রিবেলায় ঘটছে। যদি আমরা এই নাটকটার কথা ভাবি, অ্যাক্ট 1, অ্যাক্ট 2 কি অ্যাক্ট 3, রেনি অ্যাটমসফিয়ার, গ্লুমি অ্যাটমসফিয়ার, ডার্ক, নাইটলি অ্যাটমসফিয়ার। দেখো, দ্য ফায়ার ইজ আউট, মনে আছে নিশ্চয়ই অ্যাক্ট। আচ্ছা, আরেকটা লাইন ছিল সেকেন্ড অ্যাক্টের সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন, মিস চলে গেল যেটা আমার, সেটা হচ্ছে লাস্ট প্যারাগ্রাফটা ছিল দেখবি একদম, যখন আগুন লেগে গিয়েছিল সেই সময় প্যাস্টার ম্যান্ডাস একটা মন্তব্য করেছিল, নিশ্চয়ই মনে আছে, মিসেস অ্যালভিং, দ্যাট ফায়ার ইজ এ জাজমেন্ট অন দ্য হাউস অফ সিন। ভেরি ইম্পর্টেন্ট। হাউস অফ সিন কোনটাকে বলা হচ্ছে? দ্য ক্যাপ্টেন অ্যালভিং অরফানেজ। কেন সেটা হাউস অফ সিন বলা হচ্ছে? কারণ যার অর্থতে এটা নির্মিত সে একজন সিনফুল ম্যান ছিল। সিনফুল ম্যানের সব কিছুই সিনফুল, এবং যেহেতু এটা সিনফুল ম্যানের অর্জন করা টাকাতে নির্মাণ হচ্ছিল, সেহেতু যেন গডও এটা গ্রহণ করলেন না, তিনিও যেন এটাকে শেষ করলেন, বা এটা আগুন লাগার পেছনে যেন গডের জাজমেন্ট, গডের ভূমিকা যেন আছে। তাহলে সে আগুন লেগে গিয়েছিল, আমরা দেখেছিলাম। দ্য ফায়ার ইজ আউট, সে আগুন নিভে গেছে। অ্যান্ড দ্য এন্টায়ার অরফানেজ হ্যাজ বিন বার্নড টু দ্য গ্রাউন্ড। বার্ন টু দ্য গ্রাউন্ড মানে কি? একদম ধূলিসাৎ হয়ে যাওয়া। পুরো অরফানেজটার কিচ্ছু অবশিষ্ট ছিল না। একবার ভেবে দেখ, পরের দিন ওপেনিং হওয়ার কথা ছিল, ইন্স্যুরেন্স পর্যন্ত ছিল না, এবং সেই বাড়ি রাত্রিবেলাতেই একেবারে পুরো ধূলিসাৎ হয়ে গিয়েছিল, পুড়ে মাটির সঙ্গে মিশে গিয়েছিল। অ্যাজ ইফ যেন গড পর্যন্ত এইরকম অন্যায়ের পয়সা উপার্জন করা বা অন্যায়ের মাধ্যমে উপার্জন করা টাকায় ভালো কোনো কাজ হোক, সেটা যেন গডও অ্যাকসেপ্ট করলেন না, যেন এটা গডের জাজমেন্ট। দেখবে, দ্য ফায়ার ইজ আউট and the entire orphanage has been burned to the ground. While Mrs. Alving has gone to fetch Oswald, Mrs. Alving was very concerned about the health of Oswald.
বাইরে যেহেতু গ্লুমি অ্যাটমসফিয়ার ছিল, বৃষ্টি যেহেতু হচ্ছিল, সেহেতু তিনি ওসওয়াল্ডকে ডাকতে গেলেন। সেই মুহূর্তে স্টেজে আসে কারা তাহলে? রেজিনা আর ম্যান্ডার্স আর এংস্ট্র্যান্ড, এদের মধ্যে কথোপকথন হবে। দেখ, রেজিনা অ্যান্ড ম্যান্ডার্স রিসিভ এংস্ট্র্যান্ড মানে এংস্ট্র্যান্ড আসছে। এখানে খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। আগুনটা কে লাগিয়েছে এটা নিয়ে কিন্তু একটা ষড়যন্ত্র করবে জেকব এংস্ট্র্যান্ড। জেকব এংস্ট্র্যান্ড অত্যন্ত উইলফুল, অত্যন্ত ডেক্সট্রাস, উইকেড, ইভিল একজন পার্সন। সে নানা রকম সিচুয়েশনকে কীভাবে নিজের সুবিধাতে কাজে লাগানো যায় সেই জন্য কিন্তু প্রিটেন্ড করতে তার জুড়ি মেলা ভার। তার মতন কিন্তু প্রিটেন্ড করতে, তার মতন কানিং, তার মতন উইকেড কিন্তু এই নাটকে আমরা অন্য কাউকে দেখব না। অত্যন্ত স্কিলফুলি সে পুরো দায়টা চাপিয়ে দেবে কার ওপরে? জেকব এংস্ট্র্যান্ড চাপিয়ে দেবে পুরো দায়টা প্যাস্টার ম্যান্ডার্সের ওপরে। এমনভাবে সে বর্ণনা করবে অ্যাজ ইফ যেন আগুনটা লেগেছে বিকজ অফ দ্য কেয়ারলেসনেস অফ প্যাস্টার ম্যান্ডার্স, এবং তাকে আতঙ্কিতও করবে যে যখন ইনভেস্টিগেশন হবে, নিউজ পেপারে কালকে তোমাকে নিয়ে অনেক কথা বলা হবে, প্যাস্টার ম্যান্ডার্সকে আতঙ্কিত করবে। এবং শেষে অ্যাজ ইফ এমন নাটক করবে যে প্যাস্টার ম্যান্ডার্সকে সে অত্যন্ত সম্মান করে বলে পুরো দায়টাই সে নিজের মাথায় চাপিয়ে নিতে রাজি আছে। সে সবাইকে জানিয়ে দেবে যে আগুন লাগার পেছনে সে দায়ী, কিন্তু বিনিময়ে তার একটা হেল্প লাগবে, সেটা হচ্ছে তার যে সিমেন্স হোম, যে তার একটা রেস্ট হাউস সে বানাচ্ছিল সমুদ্র কিনারাতে, সেটা বানাতে সাহায্য করতে হবে কিন্তু প্যাস্টার ম্যান্ডার্সকে। কতটা স্কিলফুল বুঝতে পারছিস তাহলে? কতটা ইভিল, কতটা কানিং। যে দোষটা প্যাস্টার ম্যান্ডার্স করেইনি, প্যাস্টার ম্যান্ডার্স যেন আগুন লাগেইনি, অথচ সেই না করা দোষের দায় জেকব এংস্ট্র্যান্ড নিজের ঘাড়ে নিতে রাজি আছে। বিনিময়ে কিন্তু প্যাস্টার ম্যান্ডার্সকে তার এই সিমেন্স হোম বানাতে তাকে সাহায্য করতে হবে অর্থনৈতিকভাবে, ইকোনমিক্যালি। বহুবার কিন্তু আমরা প্রমাণ পেয়েছি যে জেকব এংস্ট্র্যান্ড একজন অত্যন্ত কানিং পার্সন। প্রথমে ধর জোয়ানা এংস্ট্র্যান্ডের মতন মেয়েকে বিয়ে করতে রাজি হওয়া, হু ওয়াজ অলরেডি এ প্রেগনেন্ট লেডি, জাস্ট ফর দ্য গ্রিড অফ মানি। সেকেন্ডলি, নিজের মেয়েকে সে একজন ওয়েঞ্চ হিসাবে কাজে লাগাতে চায় তার সিমেন্স হোমে। থার্ডলি, ভেবে দেখ একবার, যখন প্যাস্টার ম্যান্ডার্স তাকে জিজ্ঞেস করলো তার বিয়ের ব্যাপারে, সে অত্যন্ত পায়াসলি, অত্যন্ত সিনসিয়ারলি প্যাস্টার ম্যান্ডার্সকে বোকা বানালো। এখানে আবার প্যাস্টার ম্যান্ডার্সকে বোকা বানিয়ে সে কিন্তু তার সিমেন্স হোম বানানোর জন্য ইকোনমিক্যাল হেল্প দাবি করবে প্যাস্টার ম্যান্ডার্সের কাছে। সেই জায়গাটা আমরা দেখব। দেখো, রেজিনা অ্যান্ড ম্যান্ডার্স রিসিভ এংস্টাইন। গড হেল্প আস অল, হি সেজ পায়াসলি। দেখিস লক্ষ্য করে কি বলতে এখানে এংস্টাইন এসে সে বলছে ঈশ্বর আমাদের সকলের মঙ্গল করুন। পায়াসলি মানে কি? ইন এ ভেরি রাদার সেক্রেড ম্যানার, অত্যন্ত পবিত্রভাবে, পুরোটাই নাটক তার। ক্লাকিং সিম্প্যাথেটিক্যালি, হি ব্লেমস দ্য ফায়ার অন দ্য প্রেয়ার মিটিং। প্রেয়ার মিটিংয়ের কারণে এই ফায়ার হয়েছে এবং এই ফায়ারের জন্য প্যাস্টার ম্যান্ডার্স দায়ী। হুইসপারিং টু রেজিনা, আন্ডাই করবি ওই লাইনটা, রেজিনাকে কানে ফিসফিস করে বলছে, নাও উই হ্যাভ গট দ্য ওল্ড ফুল মাই গার্ল। আন্ডাই করবি, নাও উই হ্যাভ গট দ্য ওল্ড ফুল মাই গার্ল। মাই গার্ল অবভিয়াসলি তার ডটারকে বলছে, আর ওল্ড ফুল বলতে কিন্তু এখানে কাকে বলা হচ্ছে? প্যাস্টার ম্যান্ডার্সকে। অর্থাৎ অলরেডি তার মনের মধ্যে পরিকল্পনা করা হয়ে গিয়েছিল যে সে প্যাস্টার ম্যান্ডার্সকে বোকা বানাবে এবং তার না করা দোষ, সেই কারণে তার কাছ থেকে ইকোনমিক্যাল হেল্প কিন্তু সে চাইবে। এবং সেই কারণেই মেয়েকে সে জানিয়ে দিচ্ছে যে এরপরে এই ওল্ড ফুল, এই ফুলিশ পার্সন প্যাস্টার ম্যান্ডার্সকে কিন্তু নিয়ন্ত্রণে পেয়েছি, একে দিয়ে নিজের ইচ্ছেটা আমি এবারে পূরণ করাবো। দেখবো ডিটেলসে, আমরা আগে জায়গাটা দেখে নিই যাতে করে লাইনটা বুঝতে সুবিধা হয়। হি টেলস ম্যান্ডার্স, দ্য ওনলি ওয়ান ক্যারিং এ ক্যান্ডেল দ্যাট ই স দ্য প্যাস্টার। যদি মোমবাতি কেউ নিয়ে গিয়েছিল, মোমবাতি যদি কেউ হ্যান্ডেল করেছিল, সেটা একমাত্র তুমি। অথচ ইন রিয়েলিটি প্যাস্টার ম্যান্ডার্স কিন্তু এই আগুনের জন্য দায়ী নয়। অথচ অত্যন্ত সুকৌশলে, অত্যন্ত ক্লেভারলি, কানিংলি জেকব এংস্টাইন গোটা ঘটনাটা এমনভাবে সাজাবে যেন প্যাস্টার ম্যান্ডার্সও ভাবতে বাধ্য হয় যে তার কেয়ারলেসনেসের জন্যই কিন্তু আগুনটা লেগেছে। দেখবি, হি টেলস ম্যান্ডার্স, দ্য ওনলি ওয়ান ক্যারিং এ ক্যান্ডেল that he saw the pastors snuff the light and toss the burning wick. Wick মানে ওই পোলতে টাইপের যেটাতে আগুন জ্বালানো হয়, among the shavings মানে দাহ্য পদার্থ, জ্বলনশীল পদার্থ যেগুলো। একমাত্র তুমি ক্যান্ডেল ব্যবহার করছিলে এবং তোমার অসাবধানতার কারণেই, তোমার কেয়ারলেসনেসের কারণেই তুমি সেই মোমবাতি জ্বালানোর পরে তুমি সেটা ছুঁড়ে ফেলে দিয়েছিলে দাহ্য পদার্থের দিকে এবং সেই থেকেই কিন্তু আগুনটা লেগেছে। প্যাস্টার ম্যান্ডার্সকে ভাবতে বাধ্য করবে জেকব এংস্ট্রাইন দ্যাট ইট ইজ হি who is responsible for this unfortunate fire. দেখো, the distraught reverend is beside himself.
The worst aspect of this matter, he says, will be the attacks and slanderous accusations. Slanderous মানে কি? কুৎসাজনক। অ্যাকিউজেশন মানে দোষারোপ অফ দ্য নিউজ পেপার্স। এবং শুধুমাত্র প্যাস্টার ম্যান্ডাসকে দায়ী করে দিয়ে সে থাকছে না থেমে, সে এমনকি এটাও উল্লেখ করছে যে প্যাস্টার ম্যান্ডাসকে কিন্তু এরপরে কুৎসা, ভৎসনা, নানা রকম কিন্তু প্রশ্নের মুখে পড়তে হবে ইনভেস্টিগেশন টিমের কাছে, নিউজ পেপার, মিডিয়া, সাধারণ লোকেদের কাছে তাকে জবাবদিহি করতে হবে। কারণ সে খুব ভালো করে জানে যতটা অ্যাংজাইটির মধ্যে ফেলতে পারবে প্যাস্টার ম্যান্ডাসকে, ততটাই কিন্তু প্যাস্টার ম্যান্ডাসের কাছে তার সিমেন্স হোমের কারণে তার জন্য তার ইকোনমিক্যাল হেল্প পাওয়া কিন্তু সম্ভবপর হবে। কারণ যদি প্যাস্টার ম্যান্ডাস এই দায়টা নিয়ে, এই দোষারোপটা নিয়ে প্রভাবিতই না হয়, তাহলে সেক্ষেত্রে জেকব এংস্ট্র্যান্ড যদি দায়টা নিজের ঘাড়ে নিতেও চায়, তাতেও প্যাস্টার ম্যান্ডাস কোনো তাকে খুব একটা কৃতজ্ঞ হবে না। দেখাতে হবে তুমি দোষী, তুমি বিপদে পড়তে পারতে, সেই বিপদ থেকে আমি তোমাকে উদ্ধার করছি, বিনিময়ে আমার কিন্তু তোমার হেল্প লাগবে। সেই কারণে পুরো গল্পটা সাজিয়েছে এইভাবে। এবং এবার ওই লাইনটা ভাব, উই হ্যাভ গট দ্য ওল্ড ফুল মাই গার্ল। এই মূর্খটাকে এবার আমরা কিন্তু নিজের কন্ট্রোলে পেয়েছি, নিজের বশে পেয়েছি। এরপরে এর কাছ থেকে কিন্তু আমি হেল্প আদায় করব। আই উইল প্রকিওর হেল্প ফ্রম দিস ফুলিশ পারসন ইন এ ভেরি ক্লেভার, ইন এ ভেরি কানিং ম্যানার। দেখো, বাই দিস টাইম এই কথোপকথন যখন চলছে, প্যাস্টার ম্যান্ডাসের সঙ্গে জেকব এংস্ট্র্যান্ডের যখন এই কনভারসেশন চলছে, সেই মুহূর্তে মিসেস অ্যালভিং ফিরে এসছেন। বাই দিস টাইম মিসেস অ্যালভিং হ্যাজ রিটার্নড। শি কনসিডার্স দ্য ফায়ার মিয়ারলি অ্যাজ এ বিজনেস লস। দেখ, মিসেস অ্যালভিং কিন্তু একেবারেই এফেক্টেড নন। কারণ মিসেস অ্যালভিং সেই ক্যালাসনেসের জায়গায় পৌঁছে গেছেন, সেই ইনডিফারেন্সের জায়গায় পৌঁছে গেছেন, যেখানে তার কাছে আর কোনো কিছুই ভ্যালুয়েবল বলে মনে হয় না, ওয়ার্দি বলে মনে হয় না। একটা মানুষ যখন প্রথমবারের জন্য কোনো আঘাত পায়, প্রথমবারে যখন বিফলতা যখন সে টেস্ট করে, তখন কিন্তু তার অ্যাংজাইটি, তার টেনশন, তার যন্ত্রণা, সেগুলো কিন্তু তীব্র হয়। কিন্তু যার সারা জীবনটাই যন্ত্রণা, যার সারা জীবনটাই সাফারিং, যার সারা জীবনটাই পেন, সে কিন্তু নতুন করে কোনো রকম যন্ত্রণায়, কোনো রকম ব্যর্থতা বা বিফলতায় কিন্তু প্রভাবিত হয় না। জাস্ট থিঙ্ক অফ দ্য লাইফ অফ মিসেস অ্যালভিংস। মিসেস অ্যালভিংয়ের জীবনটা যদি ভাবি আমরা, সেটা একেবারে ডিভাস্টেটেড, ডিস্ট্রয়েড, রুইন্ড হয়ে গেছে বিকজ অফ হিজ আনসাকসেসফুল কনজুগাল লাইফ অ্যালং উইথ ক্যাপ্টেন অ্যালভিং। এবং শুধু তাই নয়, ক্যাপ্টেন অ্যালভিংয়ের কোনো জিনিসের প্রতি তার তো আকর্ষণ ছিলই না। ক্যাপ্টেন অ্যালভিংয়ের অর্থের প্রতি তার আকর্ষণ ছিল না বলেই তো তার সন্তানকে সে ইউজ করতে দিতে চায়নি, এবং সেই কারণেই অরফেনেজ বানাচ্ছিল, যাতে করে সেই অর্থকে আমাকে ইউজ করতে না হয়, বা আমার ছেলের জীবনে যাতে করে সেই অর্থের প্রভাব না থাকে। তারপর সেই ক্যাপ্টেন অ্যালভিং অরফেনেজ পুড়ে গেল না কি হলো, তাতে তার কিন্তু কোনো রকম কোনো হেলদোল নেই, বা তিনি কিন্তু প্রভাবিত নন। মিসেস অ্যালভিং considers the fire merely as a business loss. As to the property and the remaining capital in the bank, জমিটা যেটা রয়ে গেল বা ব্যাংকে যে ফান্ডটা আছে, ম্যান্ডাস মে ইউজ ইট অ্যাজ হি লাইকস। পুরো দায়িত্বটা প্যাস্টার ম্যান্ডাসকে দিয়ে দিচ্ছেন যে আমি ওই পয়সা নিয়ে আর বিন্দুমাত্র ভাবতে রাজি নই। জমি বা সম্পত্তি বা ক্যাপ্টেন অ্যালভিংয়ের যে ব্যাংকে পয়সা আছে, পুরোপুরি কী ইউজ করবে, কীভাবে সেটা কাজে লাগাবে, কীভাবে সেটাকে ইউজ করবে, এন্টায়ার রেসপন্সিবিলিটি মিসেস অ্যালভিংস চাপিয়ে দিচ্ছেন সেটা প্যাস্টার ম্যান্ডাসের উপরে। তুই ভেবে দেখবি কতটা হেট্রেড তাহলে ক্যাপ্টেন অ্যালভিংয়ের প্রতি ছিল, যে ক্যাপ্টেন অ্যালভিংয়ের কোনো কিছুই তিনি নিজেও তার জীবনে চান না, বা তার সন্তানও সেই জিনিসগুলো ইউজ করুক সেটাও তিনি চান না। বিকজ শি ওয়াজ অ্যাফ্রেড যে এইরকম ইমমরাল পার্সনের কোনো জিনিস যদি আমার ছেলেকে ইউজ করতে দিই, তাহলে সেই ইমমরাল ফাদারের প্রভাব কিন্তু তার সন্তানের উপরে পড়বে। অ্যাজ এ রেজাল্ট অফ ইট, শি ওয়াজ নট রেডি টু টেক এনি রেসপন্সিবিলিটি অফ দ্য প্রপার্টি অফ ক্যাপ্টেন অ্যালভিংস। পুরো দায়িত্বটা প্যাস্টার ম্যান্ডাসের উপর চাপিয়ে দিচ্ছেন। এবং এটাই তুই ভেবে দেখ অপরচুনিটি ফর জেকব এংস্ট্রাইন। গভীরভাবে ভাববি, যেহেতু এখন পাওয়ার অফ অ্যাটর্নি ক্যাপ্টেন অ্যালভিংয়ের সম্পত্তি, অর্থের কার কাছে আছে? প্যাস্টার ম্যান্ডাসের। তাহলে যদি প্যাস্টার ম্যান্ডাসকে ব্ল্যাকমেল করা যায়, যদি প্যাস্টার ম্যান্ডাসকে দেখানো যায় যে আমি তোমার উপকার করছি, তাহলে বিনিময়ে কিন্তু এই অর্থটা, এই ক্যাপিটালটা, সেটা কিন্তু পাওয়া সম্ভব জেকব এংস্ট্রাইনের, যেটা দ্বারা তার সিমেন্স হোম যে পরিকল্পনা, সেটা কিন্তু খুব ইজিলি বাস্তবায়িত হবে। দেখো, এখানে একটা কোয়েশ্চেন হতে পারে, একটু মাথায় রাখতে হবে। কি কোয়েশ্চেন হতে পারে? যে অরফেনেজটা পুড়ে যাওয়ার পরে ক্যাপ্টেন অ্যালভিংয়ের যা অর্থ ছিল, প্রপার্টি ছিল, ওয়েলথ ছিল, সেই দায়িত্ব মিসেস অ্যালভিং কার উপর দিচ্ছেন, এবং কেন সেই দায়িত্ব নিজে তিনি গ্রহণ করতে চাইছেন না? খুব সিম্পল কথা, তিনি চাননি যে এইরকম ইমমরাল পার্সন, যার জন্য তার জীবন, তার সন্তানের জীবন রিউইন্ড হয়েছে, সেই অর্থ কোনোভাবেই তাদের জীবনে আবার কোনো প্রভাব বিস্তার করুক, বা তার ছেলে সেই রকম ইমমরাল ফাদারের ইমমরাল পদ্ধতিতে উপার্জন করা টাকা সে ইউজ করুক, বা তার জীবনে সেই ইমমরাল ফাদারের কোনো চিহ্ন থাকুক, সেটা তিনি চাননি।
সেটা থেকে তিনি মুক্তি পেতে চেয়েছিলেন। অ্যাজ এ রেজাল্ট অফ ইট হি গেভ দ্য এন্টায়ার রেসপন্সিবিলিটি টু ক্যাপ্টেন অ্যালভিং। তাহলে এখনও পর্যন্ত দুটো কোয়েশ্চেন, উই হ্যাভ গট দ্য ওল্ড ফুল মাই গার্ল, দ্বিতীয়ত হচ্ছে এইটা, এই জায়গাটা দায়িত্বটা কাকে দিলেন এবং কেন দিলেন। আর থার্ড আর একটা কোয়েশ্চেন যেটা চলছে এখনও কমপ্লিট হয়নি, প্ল্যান অফ জেকব ইংস্ট্যান্ড। জেকব ইংস্ট্যান্ড কী পরিকল্পনাটা করেছিল দেখ, she considers the fire merely as a business loss. As to the property and the remaining capital in the bank, Manders may use it as he likes. He thinks he may still turn the estate into some useful community enterprise. কমিউনিটি মানে কি? জনগণ, মানে জনগণের কল্যাণের কাজে লাগানো যেতে পারে যে প্রপার্টিটা এখনও আছে। ইংস্ট্যান্ড ইজ হোপফুল, দেখেছি সঙ্গে সঙ্গে ইংস্ট্যান্ড হোপফুল ফর হিজ সাপোর্ট ফর দ্য সিমেন্স হোম, এবং সে দেখাবে কি সিমেন্স হোমটাও তো কমিউনিটির কারণেই লাগবে, সেই কারণে সে অর্থটা সে সাহায্য চাইবে। গ্লুমিলি দ্য প্রিস্ট অ্যান্সার্স দ্যাট হি মাস্ট ফার্স্ট অ্যাওয়েট দ্য পাবলিশড রেজাল্ট অফ দ্য এনকোয়ারি। কী করবো অর্থ নিয়ে, সেটা সিমেন্স হোম গড়ে তুলতে সাহায্য করব না অন্য কিছু করবো সেটা পরের ব্যাপার। আগে যে বিপদে পড়েছি, যে নিউজ পেপারের কাছে ভৎসিত হবো, যে জনগণের কাছে ভৎসিত হবো, এনকোয়ারি টিমের কাছে যে বিপদে পড়বো, আগে সেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়, and then obviously I will think of the property. Gloomily, that is in a very depressed, frustrated, in a very tensed manner, the priest answers that he must first await the published results of the inquiry. আগে inquiry result published হয়ে যাক, and then he will determine what he will do along with this property of Captain Alving. দেখো, into the cause of the fire, offering himself, আন্ডাই করবি, অ্যাজ অ্যান এঞ্জেল অফ স্যালভেশন। ঠিক সেই মুহূর্তে অত্যন্ত অপরচুনিস্ট ম্যানারে, সুযোগ সন্ধানী জেকব ইংস্ট্যান্ড সেই মুহূর্তে নিজেকে মুক্তিদাতা হিসাবে তুলে ধরছে প্যাস্টার ম্যান্ডার্সের কাছে। এত ইন্টেলিজেন্ট এই জেকব ইংস্ট্যান্ড, কোন মুহূর্তে কোন চাল, কোন মুহূর্তে কোন সিদ্ধান্ত নিতে হবে, কোন মুহূর্তে কীভাবে বিহেভ করতে হবে, নোবডি নোজ বেটার দ্যান হিম। প্রথমে পুরোপুরি আগে আতঙ্কগ্রস্ত করলো জেকব ইংস্ট্যান্ডকে, প্যাস্টার ম্যান্ডার্সকে, যে আগুনের জন্য তুমি দায়ী, তুমি লোকের কাছে ভৎসিত হবে, তুমি নিউজ পেপার মিডিয়ার দ্বারা তুমি স্যাটারাইজড হবে, অ্যাট্যাক্ট হবে। তার মনের মধ্যে ওই ডেসপারেশনটা, ফ্রাস্ট্রেশনটা, ডিস্টারবেন্সটা, ফিয়ারটা তৈরি করলো। তারপরে যখন জানতে পারলো যে পুরো অর্থের দায়িত্বটা ক্যাপ্টেন অ্যালভিংয়ের, মিসেস অ্যালভিং প্যাস্টার ম্যান্ডার্সের ওপর দিয়ে দিচ্ছেন, তখন সেই সুযোগ বুঝে সে কিন্তু একজন মুক্তিদাতা হিসাবে সামনে নিজেকে নিয়ে আসছে প্যাস্টার ম্যান্ডার্সের। কী বলবে দেখবি। As an angel of salvation, Engstrand says he will himself answer to the charge. দায়টা আমি নিয়ে নেবো আমার মাথায় এবং আমি অ্যান্সার দেবো। রিলিভড অ্যান্ড ব্রেথলেস। এবারে বুঝতে পারছিস বিগ বেবি কেন বলেছিল প্যাস্টার ম্যান্ডার্সকে। পরিষ্কার এই জায়গায় আমরা আবার প্রমাণ পাচ্ছি যে রিয়েলি প্যাস্টার ম্যান্ডার্স হয়তো ফিজিক্যালি বয়সের দিক থেকে হয়তো একজন ম্যাচিওর পারসন, একজন গ্রোন আপ ম্যান, বাট তার যে ম্যাচিউরিটি যদি আমরা ভাবি, অ্যাকচুয়াল ম্যাচিউরিটি যেটা একেবারে নেই, অ্যাবসলিউটলি ইম্যাচিওর, সেদিক থেকে দেখতে গেলে কিন্তু সে বেবিস। কত ইজিলি জেকব ইংস্ট্যান্ডের মতন একজন ট্রিভিয়াল অর্ডিনারি পারসন তাকে পুরো বোকা বানাচ্ছে। দুবার কিন্তু অলরেডি বোকা বানা দেখলাম। একবার তার বিয়ে নিয়ে গল্প, সেখানে খুব ইজিলি প্যাস্টার ম্যান্ডার্সকে বোকা বানিয়ে জেকব ইংস্ট্যান্ড। আর এইখানেই ফায়ার রিলেটেড যে এনকোয়ারি, ফায়ার রিলেটেড যে দোষারোপ, যে দায়, সেই নিয়ে কিন্তু আবার বোকা বানাচ্ছে প্যাস্টার ম্যান্ডার্সকে জেকব ইংস্ট্যান্ড। এবং প্যাস্টার ম্যান্ডার্স কিন্তু বুঝতেও পারলো না সেটা। তো যখন বললো আমি দায় নিয়ে নেব, রিলিভ ফিল করলো প্যাস্টার ম্যান্ডার্স। ম্যান্ডার্স ইগারলি গ্রাস্পস হিজ হ্যান্ড, হাত ধরেছে তার, মানে সেই কৃতজ্ঞতা যাকে বলি, গ্র্যাটিটিউড, গ্রেটফুলনেস। আনাই করবে ইউ আর 1 in 1000। কতটা বোকা দেখ একবার প্যাস্টার ম্যান্ডার্স। সে জেকব ইংস্ট্যান্ডকে ধন্যবাদ জানাচ্ছে, তার প্রতি সে কৃতজ্ঞতা জ্ঞাপন করছে এবং তাকে বলছে তুমি হাজারে একজন, দ্যাট ইজ ইউ আর ইউনিক, ইউ আর রেয়ার। তোমার মতন এত এঞ্জেলিক, তোমার মতন এত পজিটিভ, এত গুড মাইন্ডেড, এত গুড নেচার্ড পারসন সচরাচর দেখা যায় না। ইউ আর ভেরি রেয়ার, ইউ আর রাদার ইউনিক। দেখো দেখবি লাইনটা আবার, ইউ আর 1 in 1000 হি ডিক্লেয়ার্স, ইউ শ্যাল হ্যাভ অ্যাসিস্ট্যান্স ইন দ্য ম্যাটার্স অফ ইউর সেলার্স হোম। যে উদ্দেশ্যটা ছিল প্যাস্টার ম্যান্ডার্সের কাছ থেকে অর্থ নেওয়ার, জেকব ইংস্ট্যান্ডের সাহায্য নেওয়ার, জেকব ইংস্ট্যান্ডের সেই উদ্দেশ্য কিন্তু পূর্ণ হচ্ছে। সঙ্গে সঙ্গে যেই মুহূর্তে দায়মুক্ত হচ্ছে প্যাস্টার ম্যান্ডার্স, সঙ্গে সঙ্গে সে ঘোষণা করছে ইউ শ্যাল হ্যাভ অ্যাসিস্ট্যান্স
ইন দ্য ম্যাটার অফ ইয়োর সেলার্স হোম ইউ মে রিলাই আপন দ্যাট। এইটুকু তুমি নির্ভরসায় থাকো, এইটুকু তুমি আমার উপরে নির্ভর করতে পারো। তোমার সেলার্স হোম যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় আমি কিন্তু তোমাকে সাহায্য করব, আমি তোমাকে অ্যাসিস্ট করব। ক্লিয়ার হচ্ছে জায়গাটা? পুরো প্ল্যানটা ভাবার চেষ্টা করবি। প্যাস্টার ম্যান্ডাস ওয়াজ নট অ্যাট অল রেসপন্সিবল ফর দ্য ফায়ার, হিজ কেয়ারলেসনেস ওয়াজ নট রেসপন্সিবল। স্টিল এমন সুন্দর করে ঘটনাবলীটা সাজালো জেকব ইংস্ট্যান্ড, যাতে করে প্যাস্টার ম্যান্ডাসও ভাবতে বাধ্য হয় দ্যাট ইট ইজ হি হু ইজ রেসপন্সিবল ফর দ্য ফায়ার। অ্যান্ড নট অনলি দ্যাট, জেকব ইংস্ট্যান্ড শুধু তাকে আতঙ্কিত করছে তাই নয়, তারপরে তাকে মিডিয়া, পিপল ইন দ্য নেবারহুড প্রত্যেকের ভৎসনার ভয়, তিরস্কারের ভয় সেই দেখিয়ে তাকে আতঙ্কগ্রস্ত চরম পর্যায়ে করছে, এবং শেষে নিজেকে মুক্তিদাতা হিসাবে তার সামনে প্রতিপন্ন করছে, এবং পুরো দোষটা সে নিজের ঘাড়ে চাপিয়ে নেওয়ার জন্য সে সহমত পোষণ করছে, শুধু যদি অ্যাসিস্ট করে প্যাস্টার ম্যান্ডাস তার সিমেন্স হোম বানানোর এই যে পরিকল্পনা নেয়। পুরো ব্যাপারটা কিন্তু তার পরিকল্পনা করা, এবং সেটা দেখ এই লাইন থেকে বুঝতেও পারছি। এই কথা বলার আগে, দায় নেওয়ার আগে, সাহায্য চাওয়ার আগে, সব কিছুর আগে কিন্তু রেজিনাকে সে ফিস করে বলেছিল, উই হ্যাভ গট দ্য ওল্ড ফুল মাই গার্ল। এই মূর্খ লোকটাকে কিন্তু এবারে নিজের নিয়ন্ত্রণে পেয়েছি, একে এবারে নিজের সুবিধারে কাজে লাগাবো, বা নিজের কাজে লাগাবো, ইউটিলাইজ করবো একে। দেখবে নেক্সট চলে আসবে, ইউনাইটেড ইন ফ্রেন্ডশিপ ইংস্ট্যান্ড ম্যান্ডাস প্রিপেয়ার টু লিভ টুগেদার। তাহলে থার্ড যে অ্যাক্টটা, সেই থার্ড অ্যাক্টের সবচেয়ে প্রথম যে এপিসোডটা সেটা কিন্তু হয়ে গেল। এপিসোডটা হচ্ছে প্ল্যান অফ জেকব ইংস্ট্যান্ড, এভাবে মনে রাখতে পারিস, বা হাউ জেকব ইংস্ট্যান্ড বিফুলড প্যাস্টার ম্যান্ডাস। এটা হয়ে গেল, এই এপিসোড কিন্তু কমপ্লিট। এবারে অ্যাক্ট 2-3 এর সেকেন্ড এপিসোডের দিকে আমরা যাব। মনে আছে নিশ্চয়ই অ্যাক্ট 2 এ রিভিল করার চেষ্টা করছিল কিন্তু সিক্রেটটা মিসেস অ্যালভিং রেজিনার সামনে এবং তার সন্তান ওসওয়াল্ড অ্যালভিংয়ের সামনে, কিন্তু সেই সময় রিভিল করা সম্ভবপর হয়নি। সেই সময় পুরো গল্পটা, নিজের গল্পটা, সিফিলিস রোগের কথা, ডাক্তারের কথা, সমস্ত কিছু যেহেতু ওসওয়াল্ড অ্যালভিং বলছিল, এবং সেই করতে করতে যেহেতু আগুন লাগার একটা ব্যাপার ঘটলো, মিসেস অ্যালভিংয়ের কিন্তু সিক্রেট রিভিল করা হয়নি। এবং ওইখানেই পাবো আমরা দুটো জিনিস পাবো, যেটা অ্যাক্ট 2 এ বলেছিলাম দেখবি। এক, কেন সে মিথ্যে চিঠি লিখতো, বাবাকে কেন আইডিয়াল ফিগার রূপে দেখাতো, এবং এই জয় অফ লাইফ যখন রেজিনাকে নিজের জীবনের জয় অফ লাইফ বলে বর্ণনা করেছিল, সেটা অত্যন্ত গভীরভাবে কিন্তু প্রভাবিত করেছিল মিসেস অ্যালভিংসকে। কেন সেটা প্রভাবিত করেছিল, কেন এই লাইনটা বারবার তাকে প্রভাবিত করছিল, কেন তিনি এই লাইনটা দ্বারা অ্যাফেক্টেড হলেন, সেই সমস্ত উত্তর কিন্তু আমরাই পাবো। একটু গল্পটাকে আলোচনা করে নিই, বুঝতে সুবিধা হবে। মিসেস অ্যালভিংস তার সন্তানকে পুরো তার জীবনের কাহিনী শোনাবেন, একদম শুরু থেকে, দ্য মোমেন্ট ওয়েন শি ফেল ইন লাভ উইথ ক্যাপ্টেন অ্যালভিং, সেই মুহূর্ত থেকে শুরু করে একেবারে প্রবলেম যখন শুরু হলো তাদের রিলেশনশিপে, সেই জায়গা অবধি পুরো গল্পটা শোনাবেন। মিসেস অ্যালভিং বলবেন যে যখন প্রথম আমি ক্যাপ্টেন অ্যালভিংকে দেখেছিলাম, আই ওয়াজ অ্যাবসলিউটলি মেসমেরাইজড, অ্যাস্টনিশড, বিউইল্ডার্ড। হি ওয়াজ সো অ্যাট্রাকটিভ, হি ওয়াজ সো স্পিরিটেড, হি ওয়াজ সো এনথুজিয়াস্টিক দ্যাট আই অলমোস্ট ফেল ইন লাভ ইন দ্য ভেরি ফার্স্ট সাইট, অ্যান্ড আই ওয়াজ ট্রিমেন্ডাসলি অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্যাট পার্সন। এবার বুঝতে পারছিস কেন জয় অফ লাইফটা এতটা আইরনিক্যাল মনে হচ্ছে মিসেস অ্যালভিংয়ের কাছে। কারণ তার জীবনেও কিন্তু এরকম ঘটনা ঘটেছিল, যখন প্রথম সে ক্যাপ্টেন অ্যালভিংকে দেখেছিল, তখন তারও কিন্তু মনে হয়েছিল তার জীবনের সব কিছুর জন্য কিন্তু এই ক্যাপ্টেন অ্যালভিংকে তাকে দরকার। ক্যাপ্টেন অ্যালভিংকে কিন্তু তার জীবনের জয় অফ লাইফ বলে মনে হয়েছিল, এক্স্যাক্টলি আজকে যেমন রেজিনাকে মনে হচ্ছে ওসওয়াল্ড অ্যালভিংয়ের। কিন্তু সেটা কতটা আইরনিক্যাল ছিল, সেটা কতটা ভুল ধারণা ছিল মিসেস অ্যালভিংসের, সেটা তার আনফর্চুনেট, আনসাকসেসফুল যে কনজুগাল লাইফ, সেটা দ্বারা প্রমাণিত হয়েছে। এবং সেই পুরো গল্পটা কিন্তু সন্তানকে বলবে, এবং আরও জানাবে যে তার বাবা অত্যন্ত স্পিরিটেড একজন ব্যক্তি ছিল, কিন্তু আনফর্চুনেটলি স্মল টাউনে যেহেতু তার উপযোগ্য কোনো কাজ ছিল না, নিজের যে এনথুজিয়াজম, এনার্জি, পজিটিভিটি, বা তার যে জিল, এক্সাইটমেন্ট, লাইভলিনেস, এটা যেহেতু সে কাজে লাগাতে পারছিল না, বা তার উপযুক্ত কোনো বন্ধুবান্ধবও ছিল না, সেহেতু সে ভুল পথে গিয়েছিল। এবং পুরো ব্যাপারটা, ইমমরাল লাইফটা, সেটা ব্যাখ্যা করবে কিন্তু মিসেস অ্যালভিংস তার সন্তানের সামনে। তাহলে এটা কিন্তু প্রথম এপিসোডের সঙ্গে মিল নেই, কিন্তু অ্যাক্ট 1 এর প্রথম এপিসোডটা হলো প্ল্যান, কানিংনেস অফ জেকব ইংস্ট্যান্ড, পুরো ব্যাপারটা, তার সঙ্গে ওই লাইনটা, এবং স্যালভেশন, এঞ্জেল, বোঝা গেছে, 1 in 1000, এই জায়গাটা কিন্তু আমরা দেখলাম। এরপরে চলে আসবো আমরা নেক্সট পোর্শনটায়, মন দিয়ে দেখবি। ইউনাইটেড ইন ফ্রেন্ডশিপ ইংস্ট্যান্ড ম্যান্ডাস প্রিপেয়ার টু লিভ টুগেদার। তারা একসঙ্গে
স্টেজ ছেড়ে চলে যাচ্ছে। স্টেজে কে কে আছে মাথায় রাখবি তাহলে? রেজিনা ইংস্ট্র্যান্ড, মিসেস অ্যালভিংস অ্যান্ড ওসওয়াল্ড অ্যালভিংস, এরা তিনজন আছে। দেখো, united in friendship, Engstrand Manders prepared to live together, announcing to Mrs. Alving that his enterprise shall be called the Alving Home. Underline করবি, his enterprise, his বলতে এখানে কি আমাকে বল? জেকব ইংস্ট্র্যান্ড। এন্টারপ্রাইজ মানে কি? তার পরিকল্পনা। তার পরিকল্পনা মানে কোনটার কথা বলা হচ্ছে? ওই যে সিমেন্স হোম। সে কতটা ক্লেভার, দেখ কতটা মানুষকে ইমোশনাল ফুল বানাতে পারে টাকাটা পাওয়ার জন্য, হেল্পটা পাওয়ার জন্য, অ্যাসিস্ট্যান্সটা পাওয়ার জন্য। পাস্টার ম্যান্ডার্সকে তো বোকা বানালোই। ইভেন মিসেস অ্যালভিংকে যে জানাচ্ছে যে আমি আমার সিমেনের হোম দেব নাম দ্য অ্যালভিং হোম বলে, দ্য অ্যালভিং হোম বলে নাম দেব, যাতে করে বোকা বানাতে পারে, ইমোশনাল ফুল বানাতে পারে মিসেস অ্যালভিংকে, যে তোমার হাজব্যান্ডের নামে আমি আমার সিমেন্স হোমের নাম রাখবো, জাস্ট ইন অর্ডার টু গেট দ্য অ্যাসিস্ট্যান্স, দ্য ইকোনমিক্যাল অ্যাসিস্ট্যান্স। এই নামটা কিন্তু অত্যন্ত সিগনিফিকেন্ট। মাথায় রাখবি, প্রথমে অ্যালভিংয়ের নামে কি হচ্ছিল? অরফানেজ। এরপরে অ্যালভিংয়ের নামে কি হচ্ছে? সিমেন্স হোম, যেটা আক্ষরিক অর্থে সিমেন্স হোম, বাট রিয়েলিটিতে সেটা একটা ব্রথেল, একটা প্রস্টিটিউটসদের রাখার জায়গা। এবারে কতটা সিগনিফিক্যান্ট, কতটা সিম্বলিক এই নামটা ভেবে দেখবি। ক্যাপ্টেন অ্যালভিং যে ধরনের ব্যক্তি ছিলেন, যেরকম ইমমরাল লাস্টফুল লাইফ লিড করেছেন, তার নামটা কিন্তু অরফেনেজের মতন পবিত্র কাজ বা পবিত্র জায়গার নাম হতে পারে না, যেন ঈশ্বরও এটা মেনে নিতে পারলেন না। এইরকম ব্যক্তির নাম সবচেয়ে বেশি উপযুক্ত হবে কোথায়? না ব্রথেলের নামকরণ যদি তার নাম অনুযায়ী করা হয়। খুব মন দিয়ে ভাববি যে ক্যাপ্টেন অ্যালভিংয়ের নামে হওয়ার কথা ছিল অরফেনেজের নাম। আনফর্চুনেটলি অরফেনেজ তৈরি হয়ে যাওয়ার পরে পুরো অরফেনেজ কিন্তু পুড়ে ধূলিসাৎ হয়ে গিয়েছিল বাড়িটা, এবং সেই নামটাই এবারে ইউজ হচ্ছে কিসে? না একটা ব্রথেলের নামকরণ হচ্ছে। এটাই যেন সুটেবল, এটাই যেন অ্যাপ্রোপ্রিয়েট। দ্য নেম অফ ক্যাপ্টেন অ্যালভিং, সেটা যেন বেশি মানানসই, বেশি অ্যাপ্রোপ্রিয়েট ফর এ ব্রথেল, নট ফর এন অরফেনেজ। দুটো পার্থক্য বুঝবি। অরফেনেজ পজিটিভ, অরফেনেজ অ্যাবসলিউটলি যেটা আমরা বলবো ইতিবাচক, সামথিং উইচ ইজ ভেরি গুড। আর উল্টো দিকে যদি আমরা ব্রথেল বলি, সামথিং উইচ অ্যাসোসিয়েটেড উইথ নেগেটিভিটি। তাহলে ক্যাপ্টেন অ্যালভিংয়ের নাম সেটা কিন্তু বেশি মানানসই, বেশি অ্যাপ্লিকেবল, বেশি সুটেবল হচ্ছে কিন্তু এই ব্রথেলের সঙ্গে। দেখ, লক্ষ্য জানাই কবি নামটা দেখ, অ্যানাউন্সিং টু মিসেস অ্যালভিং দ্যাট ইজ এন্টারপ্রাইজ শ্যাল বি কল্ড দ্য অ্যালভিং হোম, Engstrand concludes, and if I can carry my own ideas about it, যদি আমার নিজের যে প্ল্যানগুলো আছে এই বাড়িটা সম্বন্ধে, এই সিমেন্স হোম সম্বন্ধে, সেই পরিকল্পনা যদি পূর্ণ করতে পারি, I shall take it worthy of bearing the late Mr. Alving's name, তার নাম আমি দেব। দ্য ডাবল এন্টেন্ডার মানে হচ্ছে যে দ্বৈত মিনিংয়ে কথা বলে, মানে বলবে একরকম কিন্তু আসলে মিনিংটা অন্য কিছু, মানে অ্যালিগরিক্যাল মিনিং যেটা আমরা বলি, ডাবল স্ট্যান্ডার্ড কথাবার্তা, ইজ আনমিস্টেকেবল টু এভরি ওয়ান। প্রত্যেকেই কিন্তু পাস্টার জেকব ইংস্ট্র্যান্ডের এই দ্বৈত যে নেচার, ডুয়েল মেন্টালিটি, সেটা বুঝতে পারলো, এক্সেপ্ট পাস্টার ম্যান্ডার্স। স্বাভাবিক কথা, পাস্টার ম্যান্ডার্স তো একজন বিগ বেবি, ন্যাচারালি ইট ইজ নট পসিবল ফর হিম টু আন্ডারস্ট্যান্ড অর রিয়েলাইজ দিস ডুয়েলিটি অফ Jacob Engstrand. The others who were present there, it was very easy for all of them to understand this duality in the nature of Jacob Engstrand. But unfortunately, Pastor Manders was so immature, he was so simple-minded that it was not possible for him to understand this duality of nature. এটা বোঝা কিন্তু তার পক্ষে সম্ভবপর ছিল না। দেখো, নেক্সট প্যারাগ্রাফে চলে আসবে। ওসওয়াল্ড রিটার্নস সো ডিপ্রেসড। ওসওয়াল্ড অত্যন্ত ডিপ্রেসড। কেন ডিপ্রেশন? নিজে আগে দেখেছিস, এক তো সিকনেস, তারপরে ফ্যাটিগ, তারপরে গ্লুমি ওয়েদার। সো অ্যাজ এ রেজাল্ট অফ ইট হি ওয়াজ ভেরি ডিপ্রেসড, ফ্রাস্ট্রেটেড, ইরিটেটেড। ওসওয়াল্ড রিটার্ন সো ডিপ্রেসড দ্যাট রেজিনা ইজ সাসপিশিয়াস হি মে বি ইল। রেজিনার মানে ভয় হলো যে পসিবলি হয়তো ওসওয়াল্ড অ্যালভিং ইজ নট ফিলিং ওকে, হি ইজ পসিবলি ইল। মিসেস অ্যালভিংস নাও প্রিপেয়ার টু টেল দেম বোথ what she started to divulge মানে এক্সপোজ, রিভিল ইন দ্য প্রিভিয়াস সিন, দ্যাট ইজ অ্যাক্ট 2-তে যেটা রিভিল করতে চাইছিলেন, যেহেতু সেই মুহূর্তে নানা রকম কারণে রিভিল করা হয়নি, সেই সত্যগুলো এবারে তিনি রিভিল করতে চাইছেন। হোয়াট অসওয়াল্ড টোল্ড হার অ্যাবাউট দ্য জয় অফ লাইফ সাডেনলি শেডস নিউ লাইট আপন এভরিথিং ইন আর ওন লাইফ। একটু আগে যেটা বলছিলাম, ওসওয়াল্ডের ওই মন্তব্যটা, জয় অফ লাইফ, সেটা যেন তার জীবনের সমস্ত কথাগুলো তার চোখের সামনে
তার জীবনের সমস্ত ঘটনাগুলো তার চোখের সামনে যেন আবার মনে করিয়ে দিচ্ছে তাকে। এক্স্যাক্টলি যেমন আজকে ওসওয়াল্ড অ্যালভিংয়ের কাছে রেজিনা ইংস্ট্র্যান্ড তার জয় অফ লাইফ, তার সোর্স অফ জয়, এক্স্যাক্টলি বহু বছর আগে অতীতে প্রথমবারের জন্য যখন ক্যাপ্টেন অ্যালভিংকে মিসেস অ্যালভিং দেখেছিলেন, তখন তারও কিন্তু সেম অনুভূতি হয়েছিল। সেও কিন্তু ক্যাপ্টেন অ্যালভিংকে তার জীবনের সোর্স অফ জয় ভেবেছিল। বাট আনফর্চুনেটলি অ্যাকচুয়াল রিয়েলিটিটা পুরো উল্টো হয়েছিল। The marriage was not a source of joy, rather it became a source of torture, it became a source of pain, it became a source of suffering. দেখবি লাইনটা আবার, what Oswald told her about the joy of life suddenly sheds new light upon everything in her life. She tells them for his father, so full of irrepressible মানে যাকে দমানো যায় না, অদম্য এনার্জি। তোমার বাবা ইয়াং এজে যখন প্রথমবারের জন্য আমি তাকে দেখেছিলাম, এত স্পিরিটেড ছিলেন, এত এনার্জেটিক, এনথুজিয়াস্টিক, এত জিলফুল ছিলেন, অ্যান এক্সিউবারেন্ট স্পিরিট, দ্যাট ইজ গ্রেট স্পিরিটস, মানে ফুল অফ এনথুজিয়াজম, ফুল অফ এক্সাইটমেন্ট, ফুল অফ লাইভলিনেস, ফুল অফ এনার্জি। ইন হিজ ইয়াং ডেজ গেভ মি এ হলিডে ফিলিং জাস্ট টু লুক অ্যাট হিম। হলিডে ফিলিং মানে গ্রেট ফিলিং। অ্যাকচুয়ালি হলিডে কথাটা এখানে কেন ইউজ করা হয়েছে? হলিডে একটা ইমেজ আকারে ইউজ করা হয়েছে। হলিডে মানে মানুষের কাছে এনজয়েবল, হলিডে মানে মানুষের কাছে প্লেজেন্ট। তাহলে হলিডে ফিলিং মানে হচ্ছে প্লেজেন্ট ফিলিং, মানে জোভিয়াল ফিলিং। পুরো ঘটনাটা তিনি বলছেন যে তোমার বাবা ইয়াং এজে এত স্পিরিটেড, এত এনথুজিয়াস্টিক, এত জিলফুল ছিলেন যে তাকে যখন আমি দেখতাম, তাকে এক ঝলক দেখা মানেই সেটা আমার কাছে অত্যন্ত প্লেজেন্ট, অত্যন্ত হ্যাপি, অত্যন্ত জয়াস একটা এক্সপিরিয়েন্স ছিল। গেভ মি এ হলিডে ফিলিং জাস্ট টু লুক অ্যাট হিম। দেন দিস বয়, ভুল করিস না, দিস বয় বলতে কিন্তু এখানে ক্যাপ্টেন অ্যালভিংয়েরই কথা বলা হচ্ছে। এবারে বয় কেন বলা হচ্ছে? অবভিয়াসলি যেহেতু মিসেস অ্যালভিং এখানে ক্যাপ্টেন অ্যালভিংয়ের ইয়াং এজের কথা বলছেন। দেন দিস বয় হ্যাড টু সেটেল ইন এ সেকেন্ড রেট টাউন। পুরো গল্পটা বলছেন যে কীভাবে ধীরে ধীরে ক্যাপ্টেন অ্যালভিং ইমমরালিটির পথে গেলেন, অন্যায়ের পথে গেলেন, লাস্টফুল পার্সন একজনে পরিণত হলেন। সেই পুরো গল্পটা দেখবি যারা অত্যন্ত লাইভলি হয় না, অত্যন্ত স্পিরিটেড হয়, এনথুজিয়াস্টিক হয়, যাদের জীবনে প্রচুর উদ্যম হয়, কিছু করার ইচ্ছে থাকে, তারা যদি উপযুক্ত সঙ্গী না পায়, উপযুক্ত পরিবেশ যদি না পায়, তারা যদি সেই পজিটিভ এনার্জিটাকে কোনো পজিটিভ কাজের মাধ্যমে যদি সেটাকে চ্যানেলাইজ করতে না পারে, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ দিকেই যায়। যদি অপরচুনিটি না পায় সেই পজিটিভ এনার্জিটাকে কনভার্ট করে সামথিং পজিটিভ কিছু করার, তাহলে কিন্তু তারা নেগেটিভ দিকেই যায় জেনারেলি। এটা কিন্তু হিউম্যান সাইকোলজি। দেন দিস বয় হ্যাড টু সেটেল ইন এ সেকেন্ড রেট টাউন। সেকেন্ড রেট টাউন মানে যেগুলো খুব একটা, যেগুলো আমরা ধর মেট্রোপলিটন সিটি বলি, অ্যাবসলিউটলি ডেভেলপড সিটি বলি, সেরকম সিটি নয়। সেকেন্ড রেট টাউন, দ্যাট ইজ অর্ডিনারি সিটি, অর্ডিনারি টাউন, উইচ হ্যাড মোর অফ জয় অফ লাইফ টু অফার হিম বাট অনলি ডিসিপেশন। ডিসিপেশন মানে হচ্ছে ওয়েস্ট, মানে তার এনার্জিটা কিন্তু, তার ক্রিয়েটিভিটি, তার এনথুজিয়াজম, তার এনার্জি, তার স্পিরিট, তার জিল, এইরকম টাউনে কিন্তু সেটা ওয়েস্ট হচ্ছিল। পুরো গল্পটা শুরু থেকে, যে প্রথম থেকে তাকে দেখা, কী রূপে তাকে দেখেছিলাম, ধীরে ধীরে কেন তিনি এই পথে আসলেন, এভরি সিক্রেট উইল বি রিভিলড নাও বাই মিসেস অ্যালভিং টু রেজিনা ইংস্ট্র্যান্ড অ্যান্ড ওসওয়াল্ড অ্যালভিং। দেখো নেক্সট দেখো, হি হ্যাড টু কাম আউট হিয়ার অ্যান্ড লিভ অ্যান এমলেস লাইফ। একজন মানে এমন উদ্দেশ্যহীন জীবন তিনি যাপন করছিলেন। হি হ্যাড অনলি অ্যান অফিসিয়াল পোস্ট, একটা অফিসিয়াল পোস্ট ছিল, কোনো ডিউটি ছিল না, কোনো রেসপন্সিবিলিটি ছিল না। হি হ্যাড নো ওয়ার্ক ওয়ার্থ ডিভোটিং হিজ হোল মাইন্ড টু, মানে এমন কোনো গুরুত্বপূর্ণ যোগ্য কাজও ছিল না যেখানে নিজের তিনি এই ক্রিয়েটিভিটি, এনার্জি, এনথুজিয়াজমটাকে কাজে লাগাতে পারেন। হি হ্যাড নাথিং মোর দ্যান অফিসিয়াল রুটিন টু অ্যাটেন্ড টু। যারা দেখবি এইরকম এনার্জেটিক পার্সন হয়, তারা ওই 10টা 5টা জব করতে তারা পছন্দ করে না। হি হ্যাড নট ওয়ান সিঙ্গেল কম্পেনিয়ন কেপেবল অফ অ্যাপ্রিসিয়েটিং হোয়াট দ্য জয়েস অফ লাইফ মেন্ট, মানে তার সমমানসিকতা সম্পন্ন একজনও বন্ধু ছিল না। নাথিং বাট আইডলার্স অ্যান্ড ট্রিপলার্স, অকর্মণ্য অলস ব্যক্তিরা শুধুমাত্র বন্ধু ছিল, উপযুক্ত বন্ধুও পাননি। আমরা জানি ভালো করি, কোম্পানি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড সো দ্য ইনএভিটেবল হ্যাপেন্ড। আন্ডাই করবি এইটুকু 2-3টে ওয়ার্ড দিয়ে একটা লাইন পড়তেই পারে কোয়েশ্চেনে। অ্যান্ড সো দ্য ইনএভিটেবল হ্যাপেন্ড। ইনএভিটেবল কথাটার মানে কি বলা আগে আমাকে? ইনএভিটেবল মানে হচ্ছে অখণ্ডনীয়, মানে যেটাকে আটকানো যায় না, যেটাকে রোধ করা যায় না, যেটাকে থামানো যায় না, যেটাকে নিয়ন্ত্রণ করা যায় না। সবচেয়ে বেস্ট এক্সাম্পল যদি আমরা বলি সেটা হচ্ছে ডেথ।
ডেথ মনে আছে নিশ্চয়ই, এলিজিতে আমরা পেয়েছিলাম ইনএভিটেবল আওয়ার। ডেথ এমন একটা জিনিস যেটা খণ্ডন করা যায় না। পুরো গল্পটা বলার পরে শেষে এসে বলছেন মিসেস অ্যালভিংস যে অখণ্ডনীয় যেটা হওয়ার ছিল, যেটা হতেই হতো সেটাই হলো। কি বলতে চাইছেন অ্যাকচুয়ালি, যেটা একটু আগে আমি বলছিলাম, এটা তুই মিলিয়ে নিবি। সাইকোলজি অফ এ হিউম্যান বিং, যদি কেউ অত্যন্ত এনার্জেটিক, লাইভলি, স্পিরিটেড ইয়াং ম্যান হয়, যদি সেই স্বাভাবিক কথা, ধর আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধর হিট, উত্তাপ যেটা বলছি, সেটা যদি পজিটিভ কাজে লাগানো হয় কত কিছু ক্রিয়েট করা যায়, কিন্তু সেটা যদি পজিটিভ কাজে লাগানো না হয় সেটা কিন্তু ডিস্ট্রাকটিভ হবে। তাহলে যারা স্পিরিটেড, এনথুজিয়াস্টিক, জিলফুল ইয়াং ম্যান হয়, তাদের সেই স্পিরিটটাকে, এনার্জিটাকে যদি পজিটিভ দিকে চালনা না করা যায়, সেটা কিন্তু নেগেটিভ দিকে যাবেই। যেহেতু সে উপযুক্ত কোনো বন্ধু পায়নি, আইডলার্স বাদ দিয়ে, ট্রিভিয়াল পার্সন বাদ দিয়ে, উপযুক্ত কোনো পোস্ট তার ছিল না, সেকেন্ড রেট টাউনে তাকে থাকতে বাধ্য হয়েছিল, সুতরাং যা হওয়ার তাই হলো। তিনি ধীরে ধীরে কিন্তু নেগেটিভ পথে চলতে আরম্ভ করলেন। ইন দিস ম্যানার মিসেস অ্যালভিংস কিন্তু পুরো গল্পটা রিভিল করছেন তার সন্তানের সামনে। এই অবধি আমরা ক্লাসটা করব, বাকিটা আমরা কালকে দেখব। তার আগে একবার দেখে নিবি কোন কোন কোয়েশ্চেন, কোন কোন লাইন, কোন কোন ইনফরমেশন আজকের জন্য ইম্পর্টেন্ট। দুটো এপিসোড আমরা দেখেছি এখনও পর্যন্ত অ্যাক্ট 3-তে। একটা হচ্ছে প্ল্যান অফ জেকব এংস্ট্রাইন, দ্বিতীয়টা হচ্ছে তোমার দ্য রিভিলেশন অফ দ্য সিক্রেট রিগার্ডিং ক্যাপ্টেন অ্যালভিং বাই মিসেস অ্যালভিং ইন ফ্রন্ট অফ রেজিনা এংস্ট্রাইন অ্যান্ড ওসওয়াল্ড অ্যালভিং। লাইন যদি বলি আমরা, ওই লাইনটা মারাত্মক ইম্পর্টেন্ট। উই হ্যাভ গট দ্য ওল্ড ফুল মাই গার্ল, ভেরি ইম্পর্টেন্ট লাইনের মধ্যে একটা। এই মূর্খ ব্যক্তিটাকে এবারে আমরা কাজে লাগাবো। কে বলেছিল, কাকে বলেছিল, কী ছিল তার পরিকল্পনা, কাকে ওল্ড ফুল বলা হচ্ছে এবং কিভাবে সেই ওল্ড ফুলকে সেই ইউটিলাইজ করলো, সেইটা পুরো গল্পটা মাথায় রাখতে হবে। দ্বিতীয় লাইন দেখলাম আমরা এঞ্জেল অফ স্যালভেশন। কে এঞ্জেল অফ স্যালভেশন, কার জীবনে সে এঞ্জেল হয়ে আসলো, এঞ্জেল হয়ে আসার আসল উদ্দেশ্য কী ছিল। থার্ড লাইন আমরা দেখলাম ইউ আর 1 in 1000। কে বলছে, কাকে বলছে, এই হাজারের মধ্যে একজন, এই ইউনিক বা রেয়ার বলার কারণটা কি, এটা আমরা দেখলাম। এর সঙ্গে থিমেটিক কোয়েশ্চেনটা মাথায় রাখবি। প্ল্যান, কেন নিজে দোষটা চাপাতে চাইলো নিজের মাথায়, কেন দোষটা নিতে চাইলো। ফিফথ কোয়েশ্চেন যদি আমরা বলি আজকে পেলাম, যেটা নামটা, সিম্যান্স হোমের কী নাম দিতে চাইলো, দ্য অ্যালভিং অরফানেজ, এই নামের সিগনিফিকেন্সটা কী, সেটা খুবই ইম্পর্ট্যান্ট। যে ইমমরাল পার্সন, যে ক্যাপ্টেন অ্যালভিং, তার নামে কোনো অরফানেজ হোক, এটা বোধহয় গডও চাননি, সেই জন্য যেন একটা গডের জাজমেন্ট, আগুন লেগে যাওয়াটা, এবং সেই নাম সবচেয়ে মানানসই একটা ব্রথেলের নাম হবে, তার নাম অনুযায়ী, এটাই যেন ঈশ্বরের ইচ্ছে ছিল, সেটা দেখলাম আমরা। অ্যান্ড দেন এই জয় অফ লাইফ সম্বন্ধে কেন এত প্রভাবিত হয়েছিলেন ক্যাপ্টেন মিসেস অ্যালভিং, কেন তার সন্তানের মুখে শোনার পরে এই জয় অফ লাইফটা বারবার তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, সেটা আমরা দেখলাম। কারণ আজকে যেমন রেজিনা এংস্ট্রাইন যে ওসওয়াল্ড অ্যালভিংয়ের কাছে জয় অফ লাইফ, এক্স্যাক্টলি ইন দ্য সেম ম্যানার যখন মিসেস অ্যালভিং প্রথমবার দেখেছিলেন ক্যাপ্টেন অ্যালভিংকে, তখন কিন্তু তার কাছেও জয় অফ লাইফ ছিল কিন্তু এই ক্যাপ্টেন অ্যালভিং। এত এনার্জেটিক, এত স্পিরিটেড ছিলেন যে তাকে একবার দেখা মানেই সেটা একটা প্লেজেন্ট এক্সপিরিয়েন্স, সেটা একটা জোভিয়াল, জয়াস, একটা হ্যাপি এক্সপিরিয়েন্স। কিন্তু আলটিমেটলি যেহেতু তিনি তার এই পজিটিভ এনার্জিকে কোনো ইতিবাচক কনস্ট্রাকটিভ কাজে চ্যানেলাইজ করতে পারেননি, সেই সুযোগ পাননি, তার অনেকগুলো কারণ। সেকেন্ড রেট টাউন, তার সঙ্গে আইডলার্স, ট্রিপলার্স তার বন্ধু, সেই সঙ্গে যে পোস্টে তিনি কাজ করতেন সেখানেও কোনো কনস্ট্রাকটিভ কিছু করার সুযোগ ছিল না, এবং সেই কারণে ইনএভিটেবল হ্যাপেন্ড। সো দ্য ইনএভিটেবল হ্যাপেন্ড। ইনএভিটেবলটা কি না, ভালো কাজে যখন এনার্জি চ্যানেলাইজ না হয় তখন সেই এনার্জি কিন্তু নেগেটিভ দিকেই যাবে। এনার্জিকে তো শেষ করা যায় না, হয় সেটা পজিটিভ দিকে যাবে, না সেটা নেগেটিভ দিকে যাবে, হয় সেটা ভালোর দিকে যাবে, না সেটা খারাপের দিকে যাবে। যেহেতু তিনি অপরচুনিটি পাননি, যেহেতু নানা রকম প্রতিকূলতাকে ফেস করতে হয়েছিল, সেই কারণে যেটা হওয়ার, যেটা অবধারিত, সেটাই হলো। হোপফুলি ক্লিয়ার হয়েছে। আমি আবার একটা কথা রিপিট করছি, কালকের মধ্যে অ্যাক্ট 3 কমপ্লিট হয়ে যাবে, এবং তারপরে পুরো এই 3টে অ্যাক্ট থেকে প্রথমে আমরা ডিসকাস করব থিম্যাটিক কোয়েশ্চেন্সগুলো, যেগুলো দেওয়া আছে দেখবি অলরেডি পিডিএফ আকারে তোদের গ্রুপে, এবং তারপরে টেক্সট থেকে যত ইম্পর্ট্যান্ট লাইন আছে সেগুলো কিন্তু আমরা ডিসকাস করব। কোয়েশ্চেন অ্যান্সারগুলো ডিসকাস করতেই কিন্তু আমরা 3টে কি 4টে ক্লাস নেব, যাতে করে এখান থেকে যেমনই কোয়েশ্চেনের কোনো সমস্যা না হয়। কিন্তু তার আগে গল্পটা কিন্তু আর ভালো করে রিভাইজ করে নেবি, দরকার হলে একবার অ্যাক্ট 1, অ্যাক্ট 2, অ্যাক্ট 3 পুরোটাই দরকার হলে একবার, বা ক্যারেক্টার্সগুলো, টাইটেলটা, সেটিংটা, পুরো জায়গাটা একবার, যতগুলো ক্লাস ঘোস্টের হয়েছে সেগুলো কিন্তু ভালো করে দেখে নিবি।